আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিট দ্য পিপল এই আয়োজনে। চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন প্রতি বৃহস্পতিবার রাত 11:30টায় আমরা নিয়ম করে হাজির হই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ইতিমধ্যে ঘটে গেছে বা অনুষ্ঠিত হয়েছে এবং এতে করে বিজেপির একটা ভূমিধস জয় লক্ষ্য করা গেছে। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে শাসন ব্যবস্থা তার ইতি টানতে হচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন যে তার নানা রকম অভিযোগ রয়েছে এই নির্বাচন নিয়ে এবং তিনি বলেছেন যে তিনি ক্ষমতা থেকে সরে যাবেন না। তবে পরবর্তীতে কি জটিলতা হতে পারে সেটাও নিশ্চয়ই আলোচনায় থাকবে এবং বিশ্লেষকরা সেটা নিয়েও মতামত দিচ্ছেন। একই সাথে দেখার বিষয় এই যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যে নতুন ধারা উন্মোচিত হচ্ছে বলে মনে করা হচ্ছে বা বলা হচ্ছে নতুন সরকার গঠনের পর থেকে, সেটা কোন দিকে মন নিবে, এই সব কিছু নিয়ে আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন স্টুডিওতে। আমি একে একে পরিচয় করিয়ে দিই। আমার হাতের ডান পাশে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। এবং একই সাথে আমার হাতের বাম পাশে রয়েছেন যারা পারভেজ করিম আব্বাসী, তিনি নির্বাহী পরিচালক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। স্বাগত জানাচ্ছি আপনাকে, অনেক ধন্যবাদ। একই সাথে এই অনুষ্ঠানের যে ধরন এবং যে রীতি, তাতে করে আমাদের সামনে এক ঝাঁক তরুণ শিক্ষার্থী অপেক্ষা করছেন, তাদের নানা প্রশ্ন রয়েছে মনে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে। এবং দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথে থাকবেন এবং আপনার যে মনে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আশা করছি আমাদের দর্শকদের মাধ্যমে বা শিক্ষার্থীদের মাধ্যমে উঠে আসবে এবং আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আমি আলোচনার শুরুতে চলে যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আমি জানতে চাইব যে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক যে বাস্তবতা, তাতে করে বাংলাদেশ সরকার কি ভাবছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমাদের যেটা মনে রাখা দরকার, ভারতের অনেকগুলো অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিম বাংলা একটা রাজ্য। এটা পুরো ভারত না। আমি একটা ভারতের একটা রাজ্য হিসেবে বিবেচনা করতে চাই। সুতরাং ভারতের রাজ্যের গতি প্রকৃতি, তার রাজনীতির উত্থান পতন, এইটা সামগ্রিকভাবে বাংলাদেশের সম্পর্কের মধ্যে আমি মনে করি না কোনো প্রভাব বিস্তার করে। কিন্তু একেবারে আমার সীমান্ত লাগোয়া, আমাদের দেশের সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশের একটা রাজ্য। সুতরাং সেখানে শান্তি শৃঙ্খলা থাকলে, ভালো থাকলে তার ভালো প্রভাবটা আমাদের দেশে পড়বে। ওখানে যদি বিশৃঙ্খলা হয়, তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের উপরে আসবে, সেটা আসতেই পারে, খুবই স্বাভাবিক। তো আমি ইতিবাচকভাবে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে পরিবর্তনটা হলো ভোটের মধ্য দিয়ে, সেটা তাদের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ যাই থাকুক না কেন, মমতা ব্যানার্জি যেটা বলছেন তার ভোট বা 100 আসনের মতো লুটে নিয়ে গিয়েছে, অথবা কি তাদের নিজেদের পর্যবেক্ষণ অভিযোগগুলোর দিকে আমার কোনো মনোযোগ নেই। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না একজন বিদেশি হিসেবে। এখানে আমার কোনোই সে নাই। আমার আসার ধরনটা একটু ভিন্ন। সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ভারতের কেন্দ্রীয় সরকারে বিজেপির শাসনাধীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন মিস্টার নরেন্দ্র মোদী। ভারতের সাথে আমাদের অনেকগুলো ডিসপিউট আছে, অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, পার্টিকুলারলি আমাদের ওয়াটার শেয়ারিং ইস্যুস, বর্ডার কিলিং ইস্যুস, এগুলো তো আছেই। তো সেখানে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে অনেক দিন ধরে তাদের সাথে একটা আলোচনা হচ্ছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হতো যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই তিস্তা নদী, তাদের আপত্তির কারণে তিস্তা নদীর পানির হিস্সা বা মানে পানির বন্টন চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি আছে এবং তাদের আইন অনুযায়ী, তাদের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী তারা তাদের রাজ্য সরকারের অভিমতকে মানে উড়িয়ে দিতে পারে না, সেজন্য তারা করতে পারলো না। এখন তো কোনো অজুহাত আই থিঙ্ক কাজে আসবে না। এখন তো পুরো বিজেপি সরকারই পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবে। তো যদি বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গের দায়িত্ব নেয়, তাহলে তো আর ওই পুরনো যে মানে এক্সপ্লানেশন, ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা এখন আর কাজ দেবে না। এখন আমরা আশা করব দ্য মোমেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে বাংলাদেশের সাথে যে পেন্ডিং তিস্তা নদীর চুক্তিটা যেটা ভারতের সাথে ছিল, যে প্রস্তাবনা ছিল, সে আলোচনাটা শুরু করতে হবে। বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ সরকার উচিত হবে এই ইস্যুটা রেজ করা এবং ভারতকে মনে করিয়ে দেওয়া যে এখন পশ্চিমবঙ্গে তোমার কোনো বৈরী সরকার নাই, এখন তোমার নিজের সরকার ক্ষমতায় আছে, এখন তুমি কাল বিলম্ব না করে আমার তিস্তা নদীর
পানির হিস্সাটা আমার যেটা পাওনা, এই ব্যাপারে তুমি চুক্তিটা করো। অনেক ধন্যবাদ আসাদুজ্জামান রিপন, তিনি একটা বিস্তর ব্যাখ্যা দিয়েছেন এবং এই ব্যাখ্যায় নিশ্চয়ই সরকারেরও সামনে আমরা দেখব যে নতুন নতুন পদক্ষেপ আসে কিনা, বিশেষ করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরও সামনে পদক্ষেপ দেখব বা প্রতিক্রিয়া দেখব। যেন পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে এই পর্যায়ে যেতে চাই, এই যে মমতা সরকার বা তৃণমূল কংগ্রেসের 15 বছর পর যে পতন, তাতে করে ভারতের রাজনীতিতে কীরূপ পরিবর্তন বিশ্লেষক হিসেবে দেখেন? 1, 2 নম্বর হচ্ছে খুব স্বাভাবিকভাবে যেহেতু একই সাথে সীমান্ত ঘেঁষা দেশ বাংলাদেশ এবং সীমান্তে উত্তেজনা, যেটা ডক্টর আসাদুজ্জামান রিপনও বলছিলেন, একই সাথে অনেক বিষয়গুলো ঝুলে আছে, যেমন তিস্তা পানি বন্টন চুক্তিও। সার্বিকভাবে পশ্চিমবঙ্গ বিজেপির হাতে চলে যাওয়া, সেটা রাজনীতিতে এবং এই অঞ্চলের রাজনীতিতে কীরূপ প্রভাব রাখবে বলে মনে হয় আপনার? ধন্যবাদ। আর আমাদের এখানে তরুণ যে দর্শকদের, তাদেরকেও আমার হচ্ছে যে আমার অভিনন্দন। তো এবং কেন আজকের দিনে এইসব জিনিস নিয়ে আগ্রহ পাওয়াটা, মানে ওরা আগ্রহী হয়েছে, এটাও একটা ভালো জিনিস। তো আপনার প্রথম প্রশ্ন যদি যাই, ভারতের রাজনীতিতে নিশ্চয়ই এটা আমি বলবো যে এটা হচ্ছে একটা সি চেঞ্জ, মানে হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে প্যারাডাইম চেঞ্জ হয়ে গেছে। কেননা পশ্চিমবঙ্গকে বলা হতো লাস্ট ফ্রন্টিয়ার। লাস্ট ফ্রন্টিয়ার মানেটা কি? এইটা ছিল হচ্ছে বিজেপি, এবং বিজেপি আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একটা হচ্ছে ভারত, এখানে হচ্ছে হিন্দু মৌলবাদী, এখানে হচ্ছে রাইট অফ সেন্টার একটা পার্টি, এখানে হচ্ছে পলিটিক্যাল এক্সটেনশন। তো ওরা মেথডিক্যালি 2000 আপনার এখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তো 12 বছর ধরে ক্ষমতায় আছেন। মেথডিক্যালি ওরা কিন্তু হচ্ছে পূর্ব ভারতের যারা হচ্ছে যে উত্তর ভারত বা হিন্দি হার্টল্যান্ডের মধ্যে ওইভাবে সম্পৃক্ত না, একটার পর একটা ওরা হচ্ছে রাজ্য ওরা দখল করেছে। একবার কোয়ালিশনে এসে জুনিয়র পার্টনার হয়ে তারপর আস্তে আস্তে মানে দখল করেছে। তো এর মধ্যে পড়েছে হচ্ছে ত্রিপুরা, এর মধ্যে পড়েছে হচ্ছে আসাম, এরপরে পড়েছে হচ্ছে উড়িষ্যা, এবং সর্বশেষ এখানে মেঘালয়ও এখানে গেছে। সর্বশেষ যেটা এখানে বাধা ছিল, পথের কাঁটা হিসাবে, যে মমতা ব্যানার্জি ছিলেন এবং তার তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এবং যেহেতু এখানে হচ্ছে যে আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে স্ট্রিট ফাইটার, যেটাকে বলে রাস্তার রাজনীতিটা উনি খুব ভালো বুঝেন, এবং আগকালে উনি কংগ্রেসের খুব ইয়াং একজন একটা ফায়ার ব্র্যান্ড নেত্রীও ছিলেন। সেখান থেকে অল ইন্ডিয়া এখানে ওনার একটা বড় পজিশন হয়েছিল। তো ওই জায়গাটা ওরা দখল করতে পারাটা হচ্ছে, আমি বলবো যে নরেন্দ্র মোদীর একটা হচ্ছে লং স্ট্যান্ডিং একটা ড্রিম বা একটা অবজেক্টিভ হয়ে গেল হচ্ছে 1। 2, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বিজেপির মোটিভই ছিল আঙ্গা বঙ্গ কলিঙ্গ। অঙ্গ মানে হচ্ছে বিহার, বঙ্গ মানে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর কলিঙ্গ মানে হচ্ছে এককালে মহাভারত যেটাকে বলা হতো হচ্ছে উড়িষ্যা। তো এই জায়গাটা নেওয়ার জন্যে ওদের এখন সর্বস্তরে 1960 সালে যখন ভারতের যেখানে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 28টার মতো রাজ্যে, তখন তো 28টা রাজ্য ছিল না, মধ্যে 23টা রাজ্য এখন বিজেপি এখন হচ্ছে ক্ষমতায় আছে, আর 3টার মতো হচ্ছে ইউনিয়ন টেরিটরির মধ্যে 2টা। এইরকম ক্ষমতাশীল একটা দল অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া রিচ কোনো দিন হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি হবে। প্রথম জিনিস হচ্ছে যে এই জয়ের অনেক কৃতিত্ব যাচ্ছে হচ্ছে হোম মিনিস্টার অমিত শাহর কাছে, কেননা উনি হচ্ছে যে মাস্টার মাইন্ড। 3বার অ্যাটেম্পটে এবার এখানে ওরা সাকসেসফুল হয়েছে। 2, ভারতীয়, আমি যদি বলছি, যেহেতু আপনি যেহেতু আপনার একটা প্রশ্ন আছে যে ভারতের উপমহাদেশের একটা রাজনীতি এটা আছে, একটা কিন্তু ওয়ারিং সাইন আছে, যেটা আসামে ওরা যে মডেলটা ফলো করেছে পশ্চিমবঙ্গে ফলো করতে পারে। কেননা এইবার যখন হচ্ছে আমরা যদি ফলাফল দেখি মানে এই 2026-এ এই পশ্চিমবঙ্গের রাজ্য এখানে নির্বাচন 260 সিট পেয়েছে বিজেপি, এখন আরেকটা সিটও জোগাড় হয়েছে লাস্ট আরবিট্রেশনে, আর মমতা ব্যানার্জিটা পড়ে গেছে হচ্ছে 80-র দিকে। তার মানে 130টি হারিয়েছে হচ্ছে সিট হচ্ছে আপনার হচ্ছে এই মমতা ব্যানার্জি সিট, এবং 135টা গেইন করেছে হচ্ছে বিজেপি। এর মধ্যে আবার অনেক সূক্ষ্ম ফাঁকি আছে। 90 লাখ ভোটার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে তাদেরকে ভোটের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে 30 লাখ হচ্ছে ট্রাইব্যুনালে আছে, যে ওয়েটিং ফর কেস, এটা হচ্ছে 11.2% হচ্ছে ইলেকটোরেটের। এখন আপনার এতে তাতে কি হচ্ছে প্রশ্ন আছে, আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য যেটা একটা আশঙ্কা আছে, আমি এটা বলবো যে এর মধ্যে ভারতে আপনারা নিশ্চয়ই জানেন যে 10 কোটির, পশ্চিমবঙ্গে হচ্ছে 10.7 কোটির মতো হচ্ছে জনসংখ্যা, ওর মধ্যে 27% হচ্ছে মুসলমান জনসংখ্যা, এবং পশ্চিমবঙ্গের 100টা থেকে 110 সিট, 294টা সিটের মতো 1/3 সিটের হচ্ছে মুসলমান ভোটাররা হচ্ছে ডিসাইসিভ একটা রোল প্লে করে। এবং ধারণা করা হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এতকাল জিতেছিল হচ্ছে গ্রামের এখানে
মহিলাদের সাপোর্টে বা মহিলা সম্প্রদায়ের সাপোর্টে, এবং 2 হচ্ছে এখানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের এখানে ভোটে। 90 লাখের মধ্যে যদি 27% যদি এখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হয়, তার মধ্যে 34% হচ্ছে যে মুসলমানদেরকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে, বর্ডার এরিয়াতে 65%। তার মানে এটা কিন্তু ডিসইনফ্র্যাঞ্চাইজ করার একটা প্রসেস হচ্ছে। এবং ইলেকশনের সময় দেখা গেছে যে পশ্চিমবঙ্গের যে আপনি ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার, এমনকি কলকাতা সিটি কমিশনার সবাইকে মানে পাল্টে দেওয়া হয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আসামে যেটা হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা ওখানেও জিতেছে, ওখানে কিন্তু প্রচুর ওখানে আসামি মুসলমানদেরকে কিন্তু বাংলাদেশি অপব্যাখ্যা বলে ওদেরকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করার একটা ব্যবস্থা চাচ্ছে। আর এরপরে কি হবে এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং যে মোস্ট লাইকলি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু জানায় আজকালে সে তৃণমূল কংগ্রেসের সে একজন এমপি ছিল এবং মমতা ব্যানার্জি রাইট হ্যান্ড ম্যান বলা হতো। তো যেহেতু সে এখানে, যখন সে এখানে দেখা গেল যে মমতা ব্যানার্জি তার ভাইপোকে অভিষেক ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছে, উনি কিন্তু আলাদা হয়ে বিজেপির এখানে দলে চলে গেলেন। উনার কিন্তু আপনারা যদি সবাই তোমরা জানো, তোমাদেরকে তুমি করেই বলছি ছাত্র বলে, তো এখানে হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু বহু বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার করছে। এবং একটা জিনিস যেটা বারবার নির্বাচনের প্রচারে কিন্তু ওরা বলেছে যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, হোম মিনিস্টার অমিত শাহ করছে, আপনি বলতে পারেন লোকাল পলিটিক্স। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তিস্তা নদীটা যদি আমরা এখানে আমাদের ন্যায্য হিস্সাটা পেতে চাই, তাহলে এখন বিজেপির এখানে ক্ষমতায় আসার পরেই শুভেন্দু অধিকারীকে যদি চিফ মিনিস্টার হয়, ইফস অ্যান্ড বাটস 2 থেকে 6 মাসের পর যদি ওরা করতে চায়, তখন কিন্তু এটা হচ্ছে, যদি ধরেন তর্কের খাতির তোমরা ধরো যেটা হয়েই যাবে, মমতা ব্যানার্জি তো তখন হচ্ছে এটা মোবিলাইজ করা শুরু করবে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু এখন প্রচুর সাপোর্ট এখনো আছে। এবং তার হচ্ছে যে এই যে তখন সে কি অলরেডি কিন্তু বলে দিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে 15 বছর, যে ফারাক্কারি যেখানে আমরা পানি দিতে পারছি না গঙ্গা চুক্তিতে, আমার কৃষকদের কি হবে। এবং মুখ্যমন্ত্রী হওয়ার আগে কিন্তু সে হচ্ছে, আপনার মনে আছে এখানে ওনার কিন্তু যে 2টা জায়গায় এখানে গেছে, নন্দীগ্রাম আর নন্দীগ্রামের এখানে আন্দোলনে, এটাই হচ্ছে ম্যাস মোবিলাইজেশন মমতা ব্যানার্জির মধ্যে পটু। তখন উনি কিন্তু অ্যান্টি বাংলাদেশি রিটরিক ব্যবহার করতে পারে। তো সুতরাং তখন এবং বিজেপিও এখন চাইবে না যে এই এত বছর পর এত কয়েক হাজার কোটি রুপি খরচ করে, এত রিসোর্সেস খরচ করে এত সহজে এখানে হচ্ছে জনপ্রিয়তা হারিয়ে যাবে। তো ভারতের আমরা জানি, আমি ভাইয়ের সাথে এখানে একদম একমত যে আমরা ঢাকার নয়াদিল্লির সম্পর্কটা আমরা উপর কলকাতার অযাচিত প্রভাব আমরা দেখি। কলকাতার এখন হচ্ছে যে এখানে কন্ট্রিবিউশন বা পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন অনেক কম এখানে ভারতের রাজনীতির উপরে। কিন্তু যেহেতু আমাদের একই ভাষা আছে, সংস্কৃতির মধ্যে একটা সাদৃশ্য আছে, তার জন্য আমাদের ওখানের মধ্যে আগ্রহটা বেশি। কিন্তু নয়াদিল্লি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক, যদি এখানে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি আরও উন্নয়ন করতে চায়, টেকসই করতে চায়, তখন কিন্তু এই অজুহাত দিলে কিন্তু এখানে আমাদের বাংলাদেশে কিন্তু সাধারণ জনগণ বা সরকার, আমার মনে হয় এটা পুরোপুরি কনভিন্স হবে না। আমরা বুঝতে পারছি। আমরা দর্শক সারিতে চলে যেতে চাই। প্রশ্ন নিব আজকের দিনের প্রথম প্রশ্ন। জি, আমার হাতের ডান সাইডে। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ আহমেদ তানভীর, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন স্যারের কাছে প্রশ্ন করতে চাই। স্যার, আপনি বলেছেন যে বর্তমানে যে নির্বাচনটা পশ্চিমবঙ্গে হয়েছে সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসে তিস্তা চুক্তি ত্বরান্বিত হতে পারে। স্যার, আমরা বলতে চাই যে তিস্তা চুক্তি ত্বরান্বিত হওয়ার জন্য আমাদের দেশের কূটনৈতিক তৎপরতা কতটুকু শক্তিশালী যে আমাদের দেশের এই তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে কিন্তু এটা বলতে চাইনি যে ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আসার কারণে তিস্তা নদীর চুক্তিটা, পানির চুক্তিটা ত্বরান্বিত হবে, সেটা আমি বলিনি। আমি বলছিলাম যে যেই অজুহাতটা তারা দেখাতো যে ভারত পশ্চিমবঙ্গ মানছে না, সরকার মানছে না, এখন তাদের সেই অজুহাত দেওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল। এখন দেখার বিষয়, এখন আমরা শুধু মনে করিয়ে দেব যে আমাদের তিস্তা নদীর পানি আমাদের দরকার এবং এই ব্যাপারে তোমার সাথে একটা চুক্তি করতে হবে। তিস্তার বাইরেও কিন্তু আমাদের কিছু কথা আছে। সম্ভাব্য ভারতের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হবেন, আজকে আমি যেটা সর্বশেষ যে নিউজটা আমি পড়লাম, তাতে করে ধারণা করা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমরা যখন সম্প্রচার করছি হয়তো টেলিভিশনে আসতে আসতে হয়তো আমরা জেনেও যাব। ফলে তাকে একটা কথা বন্ধ করতে হবে, এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি থাকবে। আমরা দেখেছি যে যেটা পারভেজ সাহেব যেটা উনি উল্লেখ করেছেন
যে নির্বাচন আগে থেকে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা তিনি করছিলেন, বাংলাদেশের মানুষ সম্পর্কে প্রপাগান্ডা করছিলেন, তাদের দলের যিনি বড় নেতা মিস্টার অমিত শাহ, তিনি তো আমাদেরকে উই পোকার সাথে তুলনা করেছেন। এটা তো আমাদের জন্য মোটেই সম্মানজনক নয়। স্ট্রংলি আমরা কন্ডেম করি, প্রতিবাদ করি, এবং আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশিদের সম্পর্কে এই জাতীয় মন্তব্য, এই জাতীয় শব্দ ব্যবহার করার ক্ষেত্রে 10 বার তারা যেন চিন্তা করে। আর শুভেন্দু অধিকারী একটা ভিডিও গত 2 দিন ধরে খুব ঘুরছে, রিলটা ঘুরছে। এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে বলেছেন, সে হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী, শাহজালাল বিমানবন্দরে তিনি সম্মানের সাথে ঢুকবেন, আবার নিচে আবার দেখলাম যে দর্শক আবার মন্তব্য করছেন, একটু দয়া করে একটু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটু পাঠিয়ে দেন না দাদা, বাকিটা আমরা দেখব নে। তো এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে উঠবি বা ইলেক্ট যেটি বলি না কেন, যদি ওনার এই ধরনের বাকওয়াস ফালতু কথা বলা বন্ধ করতে হবে, এটা নিশ্চিত করতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারকে। এমন কোনো কথা উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি উচ্চারণ করবেন না, আমরা শুনতে চাইব না, যেটা বাংলাদেশ ভারত সম্পর্ক মানে আরও পিছিয়ে যেতে পারে, আমাদের জনগণের মধ্যে ভারত সম্পর্কে আরও বিরূপ ধারণা তৈরি হোক, এটা নিশ্চয়ই ভারত সরকার চিন্তা করবেন, বিবেচনা করবেন, এবং এটা আমরা মনে করিয়ে দিতে চাই। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, পরবর্তী প্রশ্নে যাব, আমার হাতের বাম পাশে। আসসালামু আলাইকুম, আমি মাহিন আলম আমান, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। আমার প্রশ্নটি পারভেজ করিম স্যারের কাছে। প্রশ্নটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে বরাবর সহিংসতার অভিযোগ দেখা যায়, এটি কি রাজনৈতিক কৌশল নাকি হচ্ছে তাদের ব্যর্থতা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। বেশিরভাগই দেখছি অনেকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এখানে আছে। তো আমিও একটা ইউনিভার্সিটি পড়াই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তো ওখানেও পড়ে, তো বাচ্চাদের এখানে এটাও আরেকটি ইস্ট আছে আর কিছু ইস্ট আছে, তো আমরা সবাই ইস্ট, তো ইস্ট বেঙ্গলের মানুষ আমরা সবাই। তো এখন প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হচ্ছে ভায়োলেন্সটা যেটাকে বলে বা সহিংসতা হচ্ছে সিস্টেম্যাটিক। এটা হচ্ছে ওদের পঞ্চায়েত বলে, যেটা আমাদের যে উপজেলা নির্বাচন বা এখানে এগুলো আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন বা পঞ্চায়েত, ওই একইটা সিমিলারিটি আছে, যে ওদের পঞ্চায়েত নির্বাচন বলো, এমএলএ নির্বাচন বলো, এমপি নির্বাচন বলো, এটা কিন্তু এখন থেকে না, এটা 1960-এর শেষের দিকে যখন বামফ্রন্ট আস্তে আস্তে উঠা শুরু করেছে, সেই নকশালবাড়ি আন্দোলন থেকে, তখন থেকে কিন্তু মানে এই পশ্চিমবঙ্গে কিন্তু এখানে পুরো এনভায়রনমেন্টটা হয়ে গেছে খুব ভায়োলেন্ট প্রোন, এবং ওখানে আর্মড কাডার্স ওখানে সবসময় এখানে থাকে। তো দুই বাংলায় তো আমরা বাংলা ভাষী, তো এখানে আমাদের কিছু কিছু স্বভাব একই রকম। তো এবং এখানে লেফট ফ্রন্টের সময় যেখানে 34 বছর ছিল, শেষের 10-15 বছর এরকম চাঁদাবাজিকে পশ্চিমবঙ্গের ভাষায় বলা হয় তোলাবাজি। তো এখানে তোলাবাজি আছে, ওখানকার যে এখানে চাঁদাবাজদের অর্গানাইজেশন হচ্ছে বিভিন্ন ক্লাবস। তো যে ক্ষমতায় থাকে তাকে হচ্ছে নানান ধরনের ক্লাব থাকে, দুর্গাপূজা বা কেউ এলাকায় কনস্ট্রাকশন করবে বা কেটারার, সব কিছুতে হচ্ছে এখানে দলীয় ক্লাবদের দ্বারা এখানে করা হবে। তো এই প্রত্যেকটি নির্বাচনের সময় কিন্তু সহিংসতার ঘটনা পড়ে। এই 15 বছর ধরে কিন্তু হচ্ছে যে তৃণমূল যখন জিতেছে, ওরা কিন্তু সহিংসতার ঘটনা হয়েছে। প্রথমে ছিল লেফট ফ্রন্টের সাথে, তারপর ছিল কংগ্রেসের সাথে, এরপর হয়ে গেছে বিজেপির সাথে। এখন বিজেপি পাল্টাপাল্টি প্রতিশোধ করছে। কিন্তু এইবারে সমস্যাটা যেটা হয়েছে, যে আগেরবার 2021 সালে ওরা কেন্দ্র থেকে 900 কোম্পানি বলা হয়, যে 900 কোম্পানি হচ্ছে প্যারামিলিটারি ইউনিট পাঠিয়েছিল, এইবার পাঠিয়েছে 2150। তার মানে প্রচুর সংখ্যক এখানে হচ্ছে প্যারামিলিটারি পাঠিয়েছে, এবং হচ্ছে সেন্টার থেকে ফোর্স পাঠিয়েছে, যার জন্য এখানে নৃশংসতা বা এখানে ভায়োলেন্সটা অনেক অংশে কম ছিল। এবং তার সাথে সাথে যেটি সামনে এখানে অনুকরণীয় একটা ব্যাপার আছে, ওরা এবার ড্রোন দিয়েছে। প্রথম ইলেকশনে যে হচ্ছে এরিয়াল ড্রোন ইউজ করেছে, এবং পোল অফিসারদের সাথে জিপিএস ট্র্যাকার দিয়ে দিয়েছে, মানে এগুলো যাতে এখানে নির্বাচন পরবর্তী সহিংসতার চিত্র তো আবার পুরোটাই। এখন আমি তো এটাও বলছি যে পশ্চিমবঙ্গে এখানে যে জিতে যায়, সে কিন্তু তখন হচ্ছে যে এখানে হচ্ছে এখানে পরাজিত শক্তির উপর কিন্তু নির্মমভাবে এখানে একটা প্রতিশোধ নেয়। এতকাল তৃণমূল করে আসছিল, তার আগে লেফট ফ্রন্ট করে আসছিল, তার আগে কংগ্রেস করে আসছিল, এখন বিজেপি করছে, এবং এটা কিন্তু এটা রেওয়াজে এখানে পরিণত হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে। এবং এটা হচ্ছে এটা সিস্টেমেটিক কালচার, কৌশল বলে। ওরা প্রথম 4 বছর এখানে অশান্তি করে না, শেষের 1 বছর এখানে এটা সংঘর্ষটা করে। এবং বিজেপি এখন যেটা চেষ্টা করবে, যে তৃণমূলের যতটা এখানে অ্যালায়েন্স এখানে আছে বা ওদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো, সেটা ভেঙে দেওয়ার জন্য। এবং
এখানে হবে যে ওখানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ভোটার যারা আছে তাদের উপর টার্গেটেড আক্রমণটা হবে। কেন ওরা এখানে ওরা ধারণা করতো যে এখানে হচ্ছে যে তৃণমূলকে ওরা ক্ষমতায় রেখে দিয়েছে একমাত্র হচ্ছে মুসলিম ভোটে। এবং মমতা ব্যানার্জি যেহেতু হচ্ছে তার অনেকে হয়তো জানবে বা কেউ কেউ জানবেও না, ইসলামিক ইতিহাসে কিন্তু তার পড়াশোনা করা, আন্ডারগ্র্যাড মাস্টার। তো তাকে বলা হতো যে তার হচ্ছে মুসলিম তোষণ রাজনীতিতে সে নাকি অত্যন্ত পটু। তো এইটার জন্য কিন্তু হচ্ছে কলকাতার ভদ্রলোক শ্রেণীদের মধ্যে, আর অবশ্যই এখানে হচ্ছে দুর্নীতি ছিল, অবশ্যই ছিল হচ্ছে অব্যবস্থা ছিল, এবং অবশ্যই ছিল হচ্ছে যে এর সাথে সাথে হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করেছিল, এবং মহিলাদের উপর আক্রমণ হয়েছে। আরসি করের এখানে একটা বড় একটা রেপের কাহিনী হচ্ছে, যেটা এখানে ওটার জন্য বিশাল বড় এখানে বিতর্ক হয়েছিল। তো মমতা ব্যানার্জি জনপ্রিয়তা এমনি এখানে নিচের দিকে ছিল। সমস্যা হচ্ছে এখন পশ্চিমবঙ্গে এখন ওখানকার মুসলিম যে এখানে ভোটাররা আছে তাদেরকে যদি এনআরসি বা সিএ যদি আন্ডারে ফেলা হয়, বা যেটা আসামে করা হয়েছে, নীতিগতভাবে আমি এটা সমর্থন করব না, কিন্তু আমি আমার আসাদ ভাইয়ের সাথে একই মতের এখানে বিশ্বাসী যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কি হচ্ছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, যতক্ষণ ওরাও আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে না মাথা ঘামায়। কিন্তু সমস্যা হচ্ছে যদি ওদেরকে বলা হয় যে বাংলাদেশি হিসাবে ওদেরকে যদি ডিসইনফ্র্যাঞ্চাইজ করতে হয়, ওদেরকে পাকিস্তানি বলুক, নেপালি বলুক, বার্মান বলুক, এবং রোহিঙ্গা বলুক, আমার কোনো আপত্তি নেই। যখন বাংলাদেশি বলবে তখন কিন্তু আমাদের এখানে একটা মাথা ব্যথা এটা হয়। এবং এটা ভারত বাংলাদেশি যদি আমরা বলি যে সম্পর্কটা আরও একে সুদৃঢ় একটা ভিত্তিতে স্থাপন করতে হবে, এটা কিন্তু একটা বড় কিন্তু একটা সমস্যা। কিন্তু পিপল টু পিপল কন্ট্যাক্ট যদি বিশ্বাস না থাকে, যতই দুই সরকার এখানে চেষ্টা করুক কেন্দ্রীয় সরকার, বিশেষ একটা লাভ হবে না। এই পর্যায়ে আরো একটা প্রশ্ন নিতে চাই, তারপরে আলোচনা নিশ্চয়ই চলবে সামনে। জি, আমি মুতাসিম বিল্লাহ সাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ। তো আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, আমরা রিসেন্টলি দেখলাম যে শুভেন্দু অধিকারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যে ইলেকশনটা হলো এটা আন্তর্জাতিকভাবে বেশ গ্রহণযোগ্য একটা ইলেকশনই হয়েছে। তো তিনি এটাকে অ্যাটাক করে বেশ বাজে বাজে কথা বললেন। তো তার আগেও রিসেন্টলি আমরা দেখলাম আমাদের একটা সেনা সদরে একটা অনুষ্ঠানে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে একটি শক্ত সমরনীতি ছাড়া আসলে পররাষ্ট্রনীতিটা ভালোভাবে চলবে না। সো শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকারের যে বর্তমান যে স্ট্যান্স, তো তার প্রেক্ষিতে আসলে আমাদের মানে পররাষ্ট্রনীতিটা বা একই সাথে সমরনীতিটাও কীরকম হওয়া উচিত, তো এই ব্যাপারে সরকারের পলিসিটা যদি স্যার আসাদুজ্জামান স্যার একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। রাইট নাও আমরা এখন পর্যন্ত সমরনীতি বলতে এগুলো সাধারণত কতগুলো ধারাবাহিক বিষয় থাকে। আনফর্চুনেটলি বাংলাদেশের ডিফেন্স পলিসি যেটা হওয়া উচিত, প্রতিটি দেশে একটা স্ট্র্যাটেজিক এনিমি থাকে। যখন তোমাদের বলে রাখা ভালো যে আমি নিজের ছাত্রাবস্থায় আমি দুবার সেনাবাহিনীর কমিশন পজিশনে যাওয়ার জন্য আমি দুবার পরীক্ষা অবতীর্ণ হয়েছিলাম। অর্থাৎ আমার একটা আগ্রহ ছিল সেনাবাহিনীতে যোগদান করার ব্যাপারে। তো যাই হোক, একটা সমরনীতি থাকে, এবং সমরনীতির অন্যতম বিষয় থাকে যে তোমার একটা কৌশলগত শত্রু নির্ধারণ করতে হয়। ট্রেনিংও তাই, যে যখন ট্রেনিংটা হয় শুধু কি তুমি বন্দুক চালাবে, শুধু কি তুমি মানে ট্যাঙ্ক কীভাবে চালাতে হয়, কীভাবে ড্রাইভ করতে হয়, বা ইটস নট এনাফ, তুমি কার বিরুদ্ধে লড়াই করবে সেটারও তো একটা লক্ষ্যবস্তু তৈরি করতে হয়। এটা দীর্ঘ সময় ছিল। শেখ হাসিনার আমলে এই শত্রুর লক্ষ্যবস্তুটা বদলে দেওয়া হয়েছিল, এটা ছিল না। তো ফলে আমাদের সশস্ত্র বাহিনীর আয়তন বড় হয়েছে, অনেক শাখা প্রশাখা হয়েছে বটে, অনেক স্থাপনা হয়েছে বটে। আমার জানা মতে, মানে যতটুকু আমি জানি, খুব ভেতর থেকে তো আমি খুব জানার সুযোগ নাই, তো ফলে আমার ধারণা হয়েছে প্রবাবলি আমাদের বহু বছর ধরে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক এনিমি ডিসাইড করার, টার্গেট করার যে ব্যাপারটা থাকতো সেটা ছিল না। যদি তাই না থাকবে তাহলে আমার ড্রোন কেনার দরকার কি, তাই যদি না থাকে আমার ট্যাঙ্ক কেনার দরকার, তাই যদি না থাকে আমার মানে যুদ্ধ বিমান কেনার দরকার কি, তাই যদি না থাকে তাহলে আমার সাবমেরিন কেনার দরকার কি। সোজা কথা, আমি কি শুধুই মাত্র মানে পিস কিপিং মিশনে শুধুই মাত্র কি আমি সৈন্য রপ্তানি করব, লাইক মানে রেমিটেন্সের জন্য? ইটস নট দ্যাট। আমি বিশ্বে যেমন শান্তি রক্ষা করার জন্য আমার সেনাবাহিনী বা অর্থাৎ সশস্ত্র বাহিনী তারা যেমন ভূমিকা পালন করবে, পিস অ্যাট হোম, ঘরের মধ্যেও তো আমার শান্তি বজায় রাখার দায়িত্ব যেমন আমাদের সেনাবাহিনীর সদস্যরা এখন পর্যন্ত, কিন্তু এখন ইনেট টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন
তারা মানে কাজ করছেন প্রায় 1.5 বছরের মতো, তারা মানে অসাধারণ কাজ করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন নিঃসন্দেহে। বাট অ্যাট দ্য সেম টাইম এই ভূখণ্ডের নিরাপত্তা বিধান করার জন্য, আমার সভরেইনটি, আমার সার্বভৌমত্ব মানে সুরক্ষা দেওয়ার জন্য তাদেরকে তো জানতে হবে কুমিরটা কোন দিক থেকে আসে, সাপটা কোন দিক থেকে আসে। কুমির মারলেও তো মারতে হবে। যদি কুমিরটা যদি ভারতের নদীর মধ্যে থাকুক আমার আপত্তি নেই, যদি ভারত শুধু সেই কুমিরটাকে ভারতের নদীর মধ্যেই সীমাবদ্ধ রাখার মতো ট্রেন করতে পারে। কিন্তু ওই কুমির যদি আমার জল সীমার মধ্যে যদি ঢুকে পড়ে, তাহলে তো সে কুমির আমাকে, সে কুমিরের বিরুদ্ধে আমার ব্যবস্থা নিতেই হবে। যদি আমার ভূসীমানার মধ্যে যদি ভারতীয় সাপ যদি ঢুকে পড়ে, তার অঞ্চলের মধ্যে সাপ ঘোরাঘুরি করুক, ফোসফাস করুক, আমার কোনোই মানে আপত্তি নাই। কিন্তু সেটার জন্য আমার 55,126 বর্গ মাইলের জায়গার মধ্যে সাপ যেন ফনা না তোলে। সুতরাং সাপ যদি ফনা তোলে, তাহলে সেটাকে অবশ্যই তার মাথায় বাড়ি দিয়ে সেই সাপকে তার ফনা ভেঙে দেওয়ার সামর্থ্য আমার থাকতে হবে। এটি আমি মোটা দেখে, আমি আই এম নট অ্যান এক্সপার্ট অন দ্য ডিফেন্স মেকানিজম অর ডিফেন্স সায়েন্স, বাট আমি এইটুক মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার স্পিরিট ইজ লাইক দ্যাট। এটা ডক্টর আসাদুজ্জামান রিম্বর, এটা কি আপনি মানে ব্যক্তি হিসেবে বা নাগরিক হিসেবে মনোভাব বলবেন, নাকি আপনার দলের মনোভাব এরকম? নিশ্চয়ই। আমি তো আচ্ছা, যদি আমার পার্টির পলিসি, সরকারের পলিসি তো বাংলাদেশ ফার্স্ট। এখন আমার সীমানার মধ্যে অন্য দেশের সাপ ঢুকবে কেন? আমরা বুঝতে পারছি। আমি আমার জলসীমা অন্য দেশের কুমির ঢুকবে কেন? শুধু আমার বক্তব্য, আমি শুধু এক সেকেন্ড শেষ করব। ভারতের উচিত হবে ওই বিফোর কি বলে রিলিজিং ওই যে মানে কুমির, ক্রোকোডাইলস, স্নেকস এগুলো ছাড়ার আগে সেগুলো যেন তারা ট্রেন করে ছাড়ে, সোদের যাতে তারা ভারতের জলসীমার মধ্যেই তারা থাকে। বুঝতে পারছি। এর বাইরে জন্য তারা মানে সোজা কথা আমি এই বক্তব্যের একটা প্রতিক্রিয়াও যেতে চাই। বাবার আপনি যদি কিছু যোগ করেন পারবেন? না না, ঠিক আছে। না, আসাদ ভাই বলছেন এখানে আবেগ থেকে, এখানে ঠিক আছে। কিন্তু আমি এখানে যেহেতু তুমি অর্থনীতির ছাত্র এবং আমি অর্থনীতিরই অধ্যাপক, ভূ রাজনীতি ভূ অর্থনীতিতে পড়ে, কিছু একটা আলাদা অ্যাড করতে পারবো। প্রথমে হচ্ছে একটু রসিকতা করে বলি, ভারত কুমির ছাড়লে তো খুব ভালো জিনিস, আমরা ওইখানে কুমিরের ফার্ম দিয়ে দিব, ভারতের কুমির আমাদের ফার্ম হয়ে যাবে। এটা হচ্ছে এখানে হচ্ছে যে এটা হচ্ছে I'm talking about the spirit. I understand. এই স্পিরিটটা তো আমার দেশের জনগণকে অসম্মান করা, না আমি বলি আন্ডারমাইন করা। না এটা আমি একদম একমত। কিন্তু এখানে কথাটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রত্যেকটা জিনিস দুই সাইড আছে। ঠিক যেমন ভারতের অভ্যন্তরীণ রাজ্য, বিশেষ করে আমাদের বর্ডার এলাকাগুলোতে অ্যান্টি বাংলাদেশ কার্ড খেলার একটা প্রবণতা আছে, আমাদেরও কিন্তু বাংলাদেশের বর্ডার এরিয়াতে কিন্তু এখানে একটা অ্যান্টি ইন্ডিয়া কার্ড খেলার প্রবণতা দুই সাইডে আছে, কম আর বেশি। আচ্ছা, এটা হচ্ছে একটা সত্য কথা। লাইফে এখানে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করাটা উচিত। দুই, আমাদের কিন্তু সবচেয়ে বড় লিভারেজ আছে, যেটা আমরা তুমি অর্থনীতির ছাত্র বলে আমি এখানে এই জন্য বললাম, যেটা কিছু বলি। আমাদের অর্থনৈতিক লিভারেজ আছে বিশেষত পশ্চিমবঙ্গের উপরে এবং উত্তর পূর্ব ভারতের উপর। কীভাবে? আমি তথ্য দিয়ে বলি, ইকোনমিক্স তথ্য ছাড়া তো কথা বলে না। 2023 ছিল হচ্ছে লাস্ট ইয়ার, যখন হচ্ছে আমাদের নর্মাল একটা এখানে রিলেশন ছিল ভারতের সাথে। কিন্তু 2024 অগস্টের পর থেকে তো 18 মাস তো ভারতের সাথে সম্পর্ক তলানিতে ছিল, ব্যবসায়িক বলেন বা এক্স্যাক্টলি। তো যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সবচেয়ে বড় যে দেশ যেখান থেকে হচ্ছে যে পর্যটকরা যায় ভারতে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে, 2023-এর তথ্য থেকে। এবং শুধুমাত্র কলকাতাতে $1.4 বিলিয়ন থেকে $1.5 বিলিয়ন, মানে 11,500 কোটি ইন্ডিয়ান রুপি থেকে 12,500 কোটি ইন্ডিয়ান রুপি আমাদের বাংলাদেশি পর্যটকরা খরচ করেছেন 2023 সালে। $1.5 বিলিয়ন, ইটস নট আ ম্যাটার অফ জোক। এবং অনেকে যায় এমনি পর্যটন করার জন্য, অনেকে যায় শপিং করার জন্য, ঈদ, কুরবানি, দুর্গা পূজা। 3 হচ্ছে যে অনেকে হচ্ছে যে মাল সামান রেডিমেড গার্মেন্টসের জন্য ক্রয় করতে চান এবং চিকিৎসার জন্য যান, এবং রিলিজিয়াস ট্যুরিজমও আছে। এই 5টি জিনিস। এখন তোমাদেরকে কাছে এখনকার প্রশ্নের উত্তরটা দিই। আমি কি একটু যুক্ত করবো আপনার সাথে? আমি একটু শেষ করে তারপর আমি বলছি এখানে, তারপর আপনি নিশ্চয়ই আপনি বলবেনই তা আসবে। না এখন হচ্ছে এরপরে আপনার জন্য একটু সুবিধা হবে, আপনি যেই $1.2 বিলিয়ন কথা বলেন, 1.4 বিলিয়ন কথা বলেন, ইনফ্যাক্ট অনুল্লিখিত মানে যেটা উল্লেখ করা হয়নি, এরকম আরও কয়েক বিলিয়ন ডলার ভারতে পাচার হয়ে গিয়েছে। 5ই অগাস্টের পরে ওবায়দুল কাদের সহ
যে সমস্ত লোকেরা গিয়েছে তারা তো বর্ডার দিয়ে ইমিগ্রেশন করে যায়নি, এবং তারা যখন গিয়েছেন তারা বাংলাদেশের রিজার্ভকে টান ফেলেই এখান থেকে টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত সব কিছু নিয়ে তাদের পছন্দের জনাব পারভেজ আব্বাসী তাদের আর কি বৈধ পছন্দের পথের দেশে কথা তারা বৈধ গিয়েছে। কথা বলতে হচ্ছে, হ্যাঁ, এবং হ্যাঁ, ঠিক আছে। দেয়ার স্পেন্ডিং, সেই টাকাগুলো তারা ওখানেই ব্যয় করছে এবং ফুর্তি ফার্তার মধ্যেই আছে। বুঝতে পারছি। আচ্ছা জি, জি, এখন আমি যেটা আমি মানে এটা ছাত্রদের জন্যই বলছি এখানে, বা তরুণ যে এখানে এদের জন্য আছে, ওটাই তো ভবিষ্যৎ। এখন এই বিগত 18 মাসে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে মুখ দেখাদেখি বন্ধ ছিল ডক্টর ইউনূস সরকারের আমলে, সেই সময় কিন্তু এটার নেগেটিভ ইকোনমিক ইম্প্যাক্ট পড়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এবং এইটাও কিন্তু একটি কারণ যে মমতা ব্যানার্জি কিন্তু হচ্ছে জনপ্রিয়তা কমার জন্য, কেন এইখানে বর্ডার পার হওয়ার পর থেকে, আর বেশিরভাগ আমাদের 70-80% আমাদের হচ্ছে যারা পর্যটক যায় হচ্ছে ল্যান্ড বর্ডার দিয়ে, এই ল্যান্ড বর্ডারে পার হওয়ার পর থেকে বেনাপোল পেট্রোপোলের পর থেকে সব ওদের ব্যবসা পড়ে আছে, কলকাতা শহর ধস নেমে গেছে। এবং 18 মাস কিন্তু মানুষ, কলকাতার লোকরা কিন্তু আরও বেশি ক্ষিপ্ত মমতা ব্যানার্জির উপর, কেন এই যে সেবা খাত, এই পর্যটন খাত, হসপিটালিটি সেক্টর, এটা তো প্রচুর ভিডিও দেখেছি, রিপোর্টও দেখেছি, বন্ধ হয়ে আছে। না তাহলে কি ওখানকার মানুষ মনে করছে যে বিজেপি এবার ক্ষমতায় আসলে এটা আরো সহজ হবে ওদের এইটা জন্য? আমি এখন বলি, এর জন্য কিন্তু দেখুন এরপরে কিন্তু ইলেকশনের পরে কিন্তু দেখেন প্রক্রিয়াটা দেখেন যে এখানে লোকাল ইলেকশনসের পরেই কিন্তু স্টেট ইলেকশনসের পরে কিন্তু ভিসা কিন্তু নর্মালাইজেশনের প্রসেসটা শুরু হয়েছে, এবং তার সাথে সাথে অবশ্যই নবনিযুক্ত এখানে নির্বাচিত সরকার আছে। এখন আমাদের কথার কিছু দায়িত্ব আছে। আর শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় যাওয়ার আগে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যদি মনে করেন যে করো যে তোমরা যদি সে এখনো বাংলাদেশে নিয়ে বিষাদগার করতে থাকে, তাহলে এটা তো আমাদের বাংলাদেশ সরকার তো বলবে না যে ভিসা রেস্ট্রিকশন, আমাদের উপর দায়িত্ব আছে যে আমরা তো, আমাদেরও তো দোষ, আমরা গেলে ওখানে গিয়ে চলে আসে খুব কলকাতায় বলে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ইউটিউব ব্লগার হয়ে যাচ্ছি, ফুড ব্লগার হয়ে যাচ্ছি, শপিং করতে হচ্ছে, যাবো না। আমি বলছি না ভারতে যাব না, ভারতে যাব, অন্যান্য জায়গায় যাব, আমি মহারাষ্ট্রতে যাব, আমি বিহারে যাব, আমি অন্য আসামেও যাব না, আমি হচ্ছে যে এখানে আমি পাঞ্জাবে যাব, সব জায়গায় যাব পশ্চিমবঙ্গ বাদে। কেন বলে যেখানে বিদেশে, এটা তো হচ্ছে জনগণের দায়িত্ব। এটা কিন্তু এখানে ভিসাতে বলা যাবে না ইউ ক্যান গো এভরিওয়্যার এক্সেপ্ট ফর ওয়েস্ট বেঙ্গল, কেননা আপনি এটাকে বলে ইকোনমিক কোয়ারশন। চায়না এটা খুব ভালোভাবে করে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে হচ্ছে যে ওরাই মাল্টিল্যাটারাল সিস্টেম শিখালো, এখন ওরা হচ্ছে ইকোনমিক কোয়ারশন করছে। তা এইগুলো হচ্ছে আমাদের হাতে এটা আছে। এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে যেখানে জাপান যেটা চাচ্ছে, যেখানে বিনিয়োগ আনতে বিগ প্রজেক্ট, ওর মধ্যে বাংলাদেশও আছে, নেপালও আছে, ভুটানও আছে। তো অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আমরা এনগেজ করি না কেন, আমরা সাউথ ইন্ডিয়াতে ইনভেস্ট করছি না কেন? এবং আমাদের সমস্যা আছে কোন পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী কি বলে, এটা নিয়ে আমাদের গরম, নয়াদিল্লি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করি। এই যে এই নির্বাচনের সাথে একটা কথা বলে দিই, পশ্চিমবঙ্গের এখন কি অবস্থা, খারাপ লাগে। এককালে বলতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আর এইবার যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য হোয়াট বেঙ্গল থিংস টুডে বলতো, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বেঙ্গল না, শুধু ওটা ইউনাইটেড বেঙ্গল ছিল, ইউনাইটেড বেঙ্গল ছিল, ইনক্লুডিং আমার বরিশাল, নোয়াখালী, ফরিদপুরের লোকেরাও ভাবতো যা। এখন তোর তো সব এখানে ছিল, আছে কিন্তু কেউ মাইন্ড করো না। না এখানে হচ্ছে যে এখন এই সময়, এখন এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময়, এটা জাস্ট এটা বলে শেষ করি কারণ লম্বা বেশি হয়ে যাচ্ছে। তো এখানে যে সময় এখানে হলো, তো 85 লাখ থেকে 90 লাখ লোককে হচ্ছে তাদের ইলেকট্রাল লিস্ট থেকে নাম সরিয়ে দেওয়া হচ্ছে। এটার জন্যে আমি এগুলো লিস্ট করছি, তোমরা গিয়ে দেখো যেগুলো ঠিক করে বলছি না কিনা। ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু যেটাকে বলে, চেন্নাই বা ম্যাড্রাস যেটাকে বলা হয়, নয়ডা, দিল্লি, মুম্বাই, গুরুগ্রাম, সব জায়গায় হচ্ছে কাজের লোক, মানে কাজের বুয়া যাকে বলি, এবং ড্রাইভার সংকট হয়ে গেছে। কেন এখানে বেশিরভাগই আসে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। এক সপ্তাহের জন্য এখানে হচ্ছে কোনো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের ঘরে কাজের লোক নেই। এখন ওয়েস্ট বেঙ্গলকে বলা হয় বা কলকাতাকে বলে মেড ক্যাপিটাল অফ ইন্ডিয়া এখন। এবং এটা অবশ্যই ঠিক যে এখানে হচ্ছে যে এখানে বিনিয়োগ হয় না, ব্যবসা হয় না। এখন গুজরাট মডেলের মতো হয়তো নরেন্দ্র মোদী এখানে বিনিয়োগ করবে, টাটা আসবে আবার এখানে, কিন্তু সিঙ্গুরের মতো বা নন্দীগ্রামের মতো আবার এখানে আসবে, বিনিয়োগ করবে। কিন্তু বাংলাদেশেরও অর্থনৈতিক এঙ্গেজমেন্ট পশ্চিমবঙ্গের জন্য দরকারি। তা আমরাও এটা ওদেরকে এখানে হচ্ছে এটাকে কনভিন্স করাটা হচ্ছে আমাদের জন্য দরকারি, যে আমাদের হচ্ছে কোঅপারেট করা আছে। তাদের অংশীজনরাও তাই বলেন। হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি। এই বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট আপনার কাছে করতে চাই, যে যদি বলা হয় যে মুসলিমদের বিরুদ্ধে বা এই যে 90 লাখ এখানে 90 লাখ মুসলিমদেরকে যে মুসলিম না, ইন টোটাল এর মধ্যে সংশোধন করা হয়েছে, এদের মধ্যে যারা মুসলিম রয়েছে তাদেরকে যদি বাংলাদেশি বলে পুশিন করার চেষ্টা করা হয়, যেটা কিছু জায়গায় সংশ্লিষ্টরা বলছেন বা আশঙ্কা করছেন, সেই ক্ষেত্রে সরকারের মনোভাব কি হবে? এটা তো বলার অপেক্ষা রাখে না। নাম্বার ওয়ান,
এটা যখনই তারা এই ধরনের চিন্তা ভাবনা করবে, ওয়ান্স আপনার খেয়াল আছে আসামে তার এই অ্যাটেম্পটা তারা নিল এবং তাদেরকে বলা হলো যে এরা বাংলাদেশি, আমরা কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করেছি, দেখেছি আমরা সেটা। জি। অফকোর্স স্ট্রংলি প্রোটেস্ট করেছি। এরকম অ্যাটেম্প তো মানে এখন তো একটা সাম্প্রদায়িক সরকার ভারতে, গোটা ভারতে একটা সাম্প্রদায়িক সরকার, একটা মৌলবাদী সরকার ভারত গভর্ন করছে। তো সুতরাং আপনি ওদের কাছ থেকে এটা অপ্রত্যাশিত না। সেই জায়গায় কি সীমান্তে একটু কিন্তু সাবধানী অবলম্বন হওয়া বা নিঃসন্দেহে আলাদা করে এটা নজরদারির আপনারা আমাদের প্রয়োজন অবশ্যই, দেখেছেন? হোয়াট ইজ দ্য জব অফ দ্য বিডিআর? আমরা যে বিডিআর মানে এখন তো বিডিআর না, বিজিবি, বিজিবির কাজটা কি? আরো তো একদম সতর্ক, আরো এখন তো সুন্দর কি বর্ডার গার্ড, নিশ্চয়ই সীমান্ত তারাও- রক্ষার দায়িত্ব তারাও তাদের। নিশ্চয়ই সতর্ক অবস্থানে রয়েছে। না, সতর্ক অবস্থানে থাকবে, তাদের কাজই তো তাই। জি। সুতরাং আমার সীমান্ত নিরাপদ রাখা, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তো তাদের, তারা সেটা করবে। আর মানে বাংলাদেশি বলে আরেকটা কথা আমি যেটা বলতে চাই, আপনি দীর্ঘ সময় ধরে আমরা তো বললাম, উনিও বললেন যে আমরা ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে আমরা কথা বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন যে ভারত সরকারের তরফ থেকে, ওদের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে মাঝে মধ্যেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তারা কথা বলতেন, উদ্বেগ প্রকাশ করতেন। আমি মনে করি এখন সেই সময়টা এসেছে, এটা তো একটা নির্বাচিত সরকার। আমার সরকার তো দায়বদ্ধ সরকার না কোনো রাষ্ট্রের কাছে। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে যদি মুসলিমদের উপর কোনো পারসিকিউশন হয়, তাদের উপর মানে আক্রান্ত হয়, সেখানে অবশ্যই বাংলাদেশের প্রতিবাদ করা উচিত হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট করে না? নিশ্চয়ই। আমাদের লোকেরা যদি ওখানে মানে নামাজ পড়তে অসুবিধা হয়, এখানে তাদের প্রার্থনা কেন্দ্র মসজিদে যদি হামলা হয়, এখানে মানে এটা আমরা উই ডোন্ট সাপোর্ট, আমরা স্ট্রংলি প্রোটেস্ট করি যে এখানে অন্য ধর্মাবলম্বীদের তাদের প্রার্থনা কেন্দ্র, তাদের প্রার্থনা স্থল হামলা হোক, বা কেউ তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে না, এটা অ্যাবসলিউটলি নট, মানে সমর্থনযোগ্য তো নয়, বরং ঘৃণার কাজ এবং মানে প্রতিরোধের কাজ হবে। বাট অন্যভাবে পৃথিবীর অন্য কোনো দেশেও যদি অন্য কোনো ধর্মাবলম্বীর উপাসনালয়ে যদি হামলা হয় এবং যারা উপাসনা করতে চান তাদের স্বাধীন ধর্ম পালনের ক্ষেত্রে যদি কোনো সরকার, কোনো গোষ্ঠী যদি বাধার সৃষ্টি করে, তাদের ব্যাপারেও বাংলাদেশ সরকারের ভয়েস রেজ করতে হবে, করা উচিত হবে। বুঝতে পারছি। আমরা প্রশ্ন নিতে চাই দর্শক সারি থেকে, আমার হাতের বাম পাশে উপরে। জি, আচ্ছা, যেহেতু সময় স্বল্পতা রয়েছে, আমরা এর পরবর্তীতে বেশ কয়েকটা প্রশ্ন একসাথে নিতে চাই। প্রশ্নগুলো সংক্ষেপে হবে, উত্তরগুলো আমরা চেষ্টা করছি। জি। আসসালামু আলাইকুম, আমি আফসানা আক্তার মিমি, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপিতে, পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে। আমার প্রশ্ন হচ্ছে পারভেজ স্যারের কাছে। তো আমাদের দেশের মানুষের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় তারা প্রচুর ভারত বিদ্বেষী কথাবার্তা বলে। তো এই মনোভাব বা কথাবার্তা এটা বিজেপিকে বা উগ্র হিন্দুত্ববাদীকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে কতটুকু প্রভাবিত করছে কিনা আপনার কি মনে হয়? ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটা প্রশ্ন পেয়েছি আমরা। হাতের ডান পাশে চলে যাব, আরেকটা প্রশ্ন নিতে চাই। আমার নাম মোহাম্মদ আসিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের। আমার প্রশ্নটা পারভেজ স্যারের কাছে। আমরা যেটা জানি বিজেপির যেই সহজাত প্রবৃত্তি এবং তাদের যেই মনোভাব, সেটা হচ্ছে হিন্দি ভাষাকে অন্যদের উপর চাপিয়ে দেওয়া, তারপর লোকাল স্লোগানগুলো বাদ দিয়ে জয় শ্রীরাম চালু করা, তারপর তাদের যেই ফলোয়ার বেস, তাদের ম্যাক্সিমামই হচ্ছে অশিক্ষিত এবং অবিজ্ঞান মনস্ক লোক দিয়ে ভর্তি। এবং আমরা এর কনফ্লিক্টটা কয়েকদিন আগে থেকে দেখেছি যে পশ্চিমবঙ্গে বাংলার মাটি বাংলার জলকে নিজেদের গান করা, রাষ্ট্রের নাম বাংলা করতে চাওয়া, এরই একটা রেসপন্স হতে পারে। তো বর্তমানে যেই হচ্ছে যদি সরকার এই আগ্রাসী মনোভাবটা চালায়, রাজ্য সরকার যেটা হবে, এবং তাদেরকে আমরা জানি যে পশ্চিমবঙ্গে লোকালি গুটখাখোর হিসেবে বলা হয়, বিহার থেকে মাইগ্রেশন হয় ইউজুয়ালি, এটা আরও বাড়তে পারে কি না, এবং এই যে কনফ্লিক্টে রেষারেষিটা হবে, এর ফলে বাংলার যে মানুষ, বাঙালি সংস্কৃতিকে যারা ধারণ করে, নিজেদের মাটিকে যারা ভালোবাসে, তাদের মধ্যে আবার এই নতুন সরকারের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে নকশালবাড়ির মতো নতুন কোনো জাগরণ, নতুন কোনো আন্দোলন হতে পারে বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন দিব, আরেকটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান অপু, ঢাকা কমার্স কলেজের সাবেক শিক্ষার্থী, বর্তমানে পড়ালেখা শেষ করেছি। আমার প্রশ্ন রিপন স্যারের কাছে। আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাখি মেটাফোর নিয়ে বলেছে সীমান্তে একটি অবৈধ পাখিও উঠতে পারবে না।
সেটা কি আমাদের সীমান্তে হত্যা উস্কানি দিচ্ছে কিনা, কিংবা আমাদের দেশের বিভিন্ন যারা খুন করছে বা অপরাধ করছে তারা অনায়াসে ভারতে বহল তবিয়াতে রয়েছে, তাদের বিষয়ে ভারত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু তারা আমাদের দেশের বৈধ নাগরিককে অবৈধ বলে হত্যার যে চেষ্টা করছে সেই সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের সরকারের পদক্ষেপ বা ধারণা কি? আচ্ছা, আমি কি জনাব পারভেজ আব্বাসের কাছ থেকে আসবো সংক্ষেপে দুটো উত্তর নিয়ে নিই আচ্ছা, আমরা? ছোট ছোট করে প্রথম দিই, দুটো কারণ সময় প্রায় শেষের দিকে। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে কজ এন্ড এফেক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে চিকেন আর এগ প্রবলেম, কোনটা আগে আসে, মুরগি না মুরগির ডিম? তো এই ভারত বিদ্বেষী মনোভাব আমাদের এখানেও আছে, আবার বাংলাদেশ বিদ্বেষী মনোভাব ভারতেও আছে, বা বাংলাদেশকে ছোট করে দেখার একটা মনোভাব ভারতের মধ্যে একটা আছে। এটা দুটো একজন আরেকজনকে রিইনফোর্স করে। কিন্তু সাম্প্রতিককালে ভারত দেখেছে হচ্ছে যেহেতু দুটো তিনটা জিনিস হচ্ছে, এক, চীনের এখানে এন্ট্রি দক্ষিণ এশিয়ার মধ্যে, তো চাইনিজ ফুটপ্রিন্টটা এখন হচ্ছে যে এখানে একটা অল্টারনেটিভ স্ট্রাকচার হয়ে গেছে। দুই, যুক্তরাষ্ট্রের সাথে সাময়িকভাবে, আমি বলছি সাময়িকভাবে ভারতের কিছু কিছু ট্যাকটিক্যাল ব্যাপারে ফল আউট, এবং তার জন্য, এবং তিন নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে এখন যুক্তরাষ্ট্রের সাময়িক এখানে ফয়দা লুটার জন্য এখন যে একটা হৃদ্যতা হয়েছে, তার জন্য ভারত খুব আইসোলেটেড ফিল করছে। তো ওরা এখন কিন্তু ওদের নেবারহুডের মধ্যে কিন্তু আবার ওই নেবারহুড ডিপ্লোমেসিটা ওরা আবার চালু করছে আসিয়ানের সাথে, জাপানের সাথে। তার জন্য বাংলাদেশকেও ভারতকে দরকার, ভারতকে বাংলাদেশের দরকার। আর পশ্চিমবঙ্গে কি বললো, আবারও বলছি, আমাদের কলকাতা ফ্যাসিনেশন থেকে সরে আসতে হবে। ভারত একটি বিশাল একটা দেশ, উপমহাদেশ বটে, ওখানে হচ্ছে 140 কোটির ঊর্ধ্ব লোক আছে, আমরা শুধু এই 10 কোটি নিয়ে পড়ে থাকি। আমরা তো অন্যান্য জায়গাতে আমরা এনগেজ খুব কম করি, এখন আশা করি নতুন সরকারের আমলে এটা হবে। এখানে অন্যান্য এখানে যেখানে কেন স্টেক হোল্ডার যত আপনি তুমি করবে, ততটাই হচ্ছে যে তোমার জন্য, যুক্তরাষ্ট্রে যেমন আমি ইউএই এতে বিনিয়োগ করে, সৌদি আরবে বিনিয়োগ করে, তারপর তার জন্য হচ্ছে ওদের পলিসি মেকিং করা হয়। আর দুই নম্বর যেখানে হচ্ছে যে রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছিল বা বাঙালিত্বের কথা বলছে, আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, হ্যাঁ, পশ্চিমবঙ্গে অনেক বাইরের এখানে অবাঙালি নাগরিক বা অবাঙালি এখানে সেটেলার আছে, এবং অনেকেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, তুমি ওটা থেকেই বলছো। এবং মমতা ব্যানার্জি মাঝে মধ্যে তার বক্তব্যে বলছে গুর্খাখোর। কিন্তু আরেকটা জিনিস বললে হবে না, যে শিক্ষিত বাঙালিদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি, স্পেশালি ছাত্র। বাংলাদেশেও আছে, কিন্তু ওটাতে একটা অঙ্গরাজ্য, তো এখানে বা অঙ্গরাজ্য বলছে, ওটা একটা রাজ্য আর এটা একটা স্বাধীন দেশ, কিন্তু ওখানে কিন্তু ওদের ছাত্রদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি। তো তার এবং কলকাতাতে এবং অন্যান্য শহরে কিন্তু একচেটিয়া ওরা কিন্তু ভোট দিয়েছে হচ্ছে বিজেপির প্রতি। এটা কিন্তু শুধু অশিক্ষিতরা করে না, এটা কিন্তু আবার আমি এখানে বারবার করে বলছি। এবং পশ্চিমবঙ্গে দেখা গেছে যখন একবার একটা ওরা ডিসিশন নাই, লেফট ফ্রন্ট যখন আসলো জ্যোতি বসু দ্বারা, 34 বছর ওরা ক্ষমতায় ছিল। মমতা ব্যানার্জি এখানে 15 বছর ক্ষমতায় ছিল। আর বিজেপি যখন একটা জায়গায় ঢুকে, সুই হয়ে ঢুকে ফাল হয়ে বার হয়, তখন হচ্ছে এরা মিনিমাম 10 থেকে 15 বছর থাকার একটা সম্ভাবনা আছে। অবশ্যই অনেক কিছু পরিবর্তন হতে পারে, এবং মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অত্যন্ত বেশি, কিন্তু ওনার দল থেকে মানুষ ডিফেক্ট করতে পারে, এবং ওনার ভাইপো অভিষেক ব্যানার্জির ওই ক্যারিজমাটা নাই, যার জন্য এত এখানে ভাঙচুর হচ্ছে। বাট ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু এই পুরা অল ইন্ডিয়া এখানে প্রেজেন্স যেটা মমতা ব্যানার্জি ছিল, স্পেশালি ইন্ডিয়া অ্যালায়েন্সে, ওটা কমে গেল। তবে কংগ্রেসের ফেরাটা কঠিন হবে, খুব সংক্ষেপে, হ্যাঁ না কি বলবেন? আপাতত আমার মনে হচ্ছে যে কংগ্রেসের ফেরা যথেষ্ট কঠিন হবে, কিন্তু এইবার কিন্তু আরেকটা জিনিস শুধু এক লাইনে বলে দিই, অমিত শাহ কিন্তু পরের বারের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিজেপি থেকে তার হওয়ার প্রসপেক্টটা অনেক বেড়ে গেল। কিন্তু অমিত শাহ কিন্তু ওই ক্যারিজমাটা নাই। তো এখানে বিজেপির লিড ক্যান্ডিডেট সে হতে পারে, কিন্তু নির্বাচনে বিজয় অর্জন করবে না কিনা, এটা এখন প্রশ্নবিদ্ধ। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, 3 নম্বর যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটার উত্তর। আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ সীমান্তে একটা অবৈধ পাখিও না, সেটা আরেকটু আমি একটু বিষয় বলতে চাই যে বাংলাদেশ এবং ভারতের পরস্পরের বিরুদ্ধে, মানে মানুষের মধ্যে যে একটা নেতিবাচকতা থাকে, আমাদের জনগণের মধ্যে একটা নেতিবাচকতার সঙ্গত কারণ আছে। সঙ্গত কারণ হচ্ছে যে ভারত আমাদেরকে আন্ডারমাইন করে, নানা বিষয়গুলো আছে বটে, একটা বড় ভাই সুলভ আচরণ করে। ভারতের জনগণের কারুর মধ্যে যে একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট, সেটা হচ্ছে আপনি কেন বড় হতে চান, আপনি নিজেকে কেন সভরেইন কান্ট্রি মনে করেন, আপনি কেন সার্বভৌম দেশ বলে মনে করেন। ওরা তো মনে করে এটা ওদের দয়ায় দাক্ষিণ্যে, ওদের অন্নে প্রতিপালিত হয়ে আপনি
স্বাধীনতা লাভ করেছেন, এটা মানে স্বাধীনতা শব্দটা উইদিন ব্র্যাকেটই বলতে চায়। ওরা তো এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে মনেই করে না, মনেই করতে চায় না। এবং এখনও 16 ডিসেম্বর 16 ডিসেম্বর এখন পর্যন্ত বাংলাদেশের বিজয় দিবসটাকে ভারতের বিজয় দিবস হিসেবে মনে করে এবং তারা সেভাবেই সেলিব্রেট করে তারা। তো সুতরাং যখনই আপনি আত্মমর্যাদার কথা ভাবেন, আপনার যখন নিজের জাতির পরিচয়, যখন আপনার যেটা জাত্যাভিমান কাজ করে অ্যাজ এ বাংলাদেশি, এটা ভারতীয় কিছু লোকজন আছে তারা এটা মেন্টালি মেনে নিতে চায় না। এটা হচ্ছে আমার এক ধরনের ব্যাখ্যা। আর সীমান্তে একটু পাখি কখনো তার অবৈধ থাকে না। সাইবেরিয়া থেকে আমাদের দেশে একটা সার্টেন টাইমে পরিযায়ী পাখিরা আসে তো, সুতরাং পাখি কখনো অবৈধ না। যে একটা রূপকর্তা হয়তো বলেছে সেটা পাখি মানে বাংলাদেশকে বোঝানো হয়েছে যে একটা আই আন্ডারস্ট্যান্ড, আমি বলেছি যে এটা একটা রূপকর্থী হয়তো তারা বলেছে, ফাইন। এটা যদি তারা যদি মনে করে কোনো পরিযায়ী পাখি তারা নিয়ন্ত্রণ করতে চাই, খুব ভালো কথা, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমি যেটা রিটারেট করতে চাই, বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে, ইকোনমিক্যালি অনেক বেটার আছে। ওই যেটা পারভেজ সাহেব যেটা বললেন যে তাদের পশ্চিমবঙ্গের মেয়েরা তারা মানে শ্রম বিক্রি করতে তারা অন্য দেশে যান মেড হিসেবে, ডোমেস্টিক হেল্পের কাজ করতে যান। আমার দেশের মেয়েরা তো সেই কাজে যান না। সুতরাং আমাদের এখানে কোনো অনুপ্রবেশকারী নাই, আমাদের কিছু রাজনৈতিক অনুপ্রবেশকারী আছে নিঃসন্দেহে, আই মাস্ট সে। রাজনৈতিক অনুপ্রবেশকারী আছে, ওবায়দুল কাদের থেকে শুরু করে ওই আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, এই টাইপের কিছু লোকজন আছে, কিছু সাবেক সোকল্ড আনইলেক্টেড কেন্দ্র দখল করে এমপি আছে, এদেরকে আমরা ফেরত চাই। হ্যাঁ, ওদেরকে ফেরত দিয়ে দিলে বরং ভালো হবে। এবং ওরা যে টাকা পয়সাগুলো নিয়েছে ওগুলো সহজনে পাঠায়, খালি শুধু শরীর জন্য না পাঠায়। এটা নতুন করে যে ভিসা ইস্যু করা নিয়ে যে একটা আশার আলো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনাকে একটা কথা বলি, আই বিকেম ভেরি হ্যাপি রিয়েলি যখন দেখলাম যে মানে ভারত ভিসা বন্ধ করে, আই বিকেম ভেরি হ্যাপি। না কিন্তু আমি কিন্তু খুব খুশি ছিলাম। না, একটা প্রশ্ন করি, সাথে সাথে তো পররাষ্ট্রনীতি এটাও বলে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে আছে। সেই ক্ষেত্রে এটা কিভাবে আপনারা এই ভারসাম্যটা নিয়ন্ত্রণ আপনি কি নিজের মর্যাদা ত্যাগ করে বন্ধুত্ব করবেন? নিশ্চয়ই করবেন না। আমি খুবই খুশি ছিলাম যখন ভারত আমাদের ভিসা বন্ধ করলাম, অনেক টাকা বেঁচে গেল। আমাদের লোকজন অযথা কতগুলো টাকা খরচ করতে যেত, হ্যাঁ, অযথা কিছু কথিত বড় লোক, আই মাস্ট সে, বা যারা বড় লোক আছেন যারা আপনার অনুষ্ঠান দেখে তারা আবার আমাকে এন্টি বড় লোক মনে না করে। এই লোকগুলো তাদের চুরি চামারির টাকা, দুর্নীতিলব্ধ টাকাগুলো ব্যয় করার জন্য ঈদ করতে যায়। আর কোনো ভদ্রলোক ঈদকে আরেক দেশে করতে যায় নাকি? নিজের দেশের মানুষ তো ঈদ করে। বিষয়গুলোকে অপরিবর্তিত। সুতরাং এই যে ওই যে ওদের ইকোনমি যেমন ধস নেমেছিল, ওই সিস্টেমটা খুব ভালো ছিল। ভিসা দরকার হলে বন্ধ করে দেন, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এটা নিয়ে খুব মাথায় ব্যথা নেই। আমাদের এখানে চিকিৎসা সেবা বানাতে ভালো না, এটা আমাদের ঠিক করতে হবে। না, আমি আপনাকে একটু কথা বলি, আমাদের দেশে চিকিৎসক অনেক ভালো, আই মাস্ট সে। আমি নিজে আই গট দ্য ট্রিটমেন্ট ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। আই ফাউন্ড সো মেনি ডক্টরস। আমাদের ছেলে মেয়েরা যেই ডাক্তারি পড়ে, যেই আপনার ডেভিডসন পড়ে ডাক্তারি পড়ে, এই বইটা তারা পড়েও ডাক্তারি করে। এখন বলতে পারেন বাংলাদেশের চিকিৎসার যে অবস্থা, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য আপনি একটা ব্যক্তিত্ব, আমি সবাইকে বলছি না, কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট আমাদেরকে ম্যাল ডায়াগনোসিস করে যায়, এটা তো সত্যি কথা। দেশের ডাক্তাররা অনেক ভালো, অনেক শিক্ষিত, হসপিটালের ক্লিনিক্যালাইজ অনেক ভালো, কিন্তু যেটা সমস্যা আছে, যেটা আপনি আপনার জন্য চিকিৎসা পাওয়া যতটা সহজ, আমি কিন্তু এটাও বলছি, আমি কিন্তু ডিউরিং আওয়ামী লীগ টাইম, এটা একটা প্রোটেস্ট বলতে পারি, আমি কিন্তু আওয়ামী লীগের সময়ও আমার যখন শারীরিক সমস্যা ছিল, আমি কিন্তু সাধারণ রোগীদের মতোই বেডে থেকেছি। এবং আমি সাংবাদিকদেরকে ডেকে ইচ্ছা করে, আমি অসুস্থ ছিলাম, যারা খোঁজ নিতে আসে আমি বললাম একটু স্ক্রল করে দাও যে আমি চিকিৎসা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজের সাধারণ বেডে, সেটা নাগরিক চাইলে তো পায় না, সবাই কি বেড পায় না? নো, আমি সাধারণ বেডে, নর্মাল বেডে অন্য রোগীদের মতোই ছিলাম। আমি বিএসএমইতে ট্রিটমেন্ট নিয়েছি, আমি দেখি খুবই ভালো, কিন্তু একটু ম্যানেজারিয়াল প্রবলেম আমাদের আছে, একটু মানসিকতার ব্যাপার আছে। আমি একটু বলতে চাই, আমি বিদেশেও তো ছিলাম, আমেরিকানরা শুধু মেডিকেল সেক্টর সমস্ত জায়গায় একটা লোক গেলে প্রথমে জিজ্ঞেস করে ক্যান আই হেল্প ইউ। আমাদের মানসিকতা একটাই, ডাক্তার বলেন, প্যারামেডিক্স বলেন,
হেল্প ডেস্কে বলেন, ওই যে গম্ভীর হয়ে থাকে, লাইনে দাঁড়ানো থাকে, চিনে না, একটা ভাবসাব নেয়, এই জায়গাটা বদলাতে হবে। এই জন্য একটু কাউন্সেলিং দরকার, এই জায়গাটা পরিবর্তন দরকার, ওদের মেন্টালিটির মধ্যে আনতে হবে, ক্যান আই হেল্প ইউ, বুঝতে পারছি আমরা। এটা আচ্ছা, আদারওয়াইজ আয়োজন আজকে শেষ করতে আমাদেরকে হবে আরো আমরা। বড়, আমাদের তবে আরো জি, বড় জি, জি। করতে হবে। নিশ্চয়ই। ওই আমাদের প্যাশেন্টরা ইন্ডিয়া যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা দিয়ে দিচ্ছি, এটা বন্ধ করতে হবে, সান্নিধ্যের সামর্থ্য বাড়াতে হবে। নিশ্চয়ই নিজেদের সামর্থ্য বাড়াতে হবে, সেই কথাটাও তিনি বললেন। একই সাথে আপনাদেরকে সরকার অনেক সরকার অনেক সেটা ধন্যবাদ করতে হবে। আজকে। জি জি, একটা প্রশ্ন করতে চাইছি। আমরা আজকে একেবারে আমার হাতে সময় স্বল্পতা রয়েছে, সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এই আয়োজনে আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন রেখেছেন। একই সাথে দুজন সম্মানিত অতিথি, আপনাদেরকে ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মতো মিট দ্য পিপল দেখছিলেন। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শেষ করছি আজকে।